বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য যে আপকামিং ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা আসছে, সেই পরীক্ষার ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার সেট নাম্বার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট নাম্বার 9টা নিয়ে এসেছি। আশা করছি এই ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি হিস্ট্রির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের যে কোনো রকম রাজ্য সরকারের ও কেন্দ্র সরকারের পরীক্ষায় দেখবে উপকারে আসবে। এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলোকে লাইক করো, এবং যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করো, এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। এবং যদি পারো তাহলে ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করো। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনও জয়েন করেনি তারা আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেতে পারো। এছাড়াও প্রতিটা ভিডিওর শেষে কমেন্ট বক্স চেক করবে, ওখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, আলেকজান্ডার ভারতে ছিলেন, ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন। 16 মাস, 19 মাস, 20 মাস, 24 মাস? সঠিক উত্তর হবে 19 মাস। আলেকজান্ডার ভারতে আনুমানিক কিন্তু 19 মাস ছিলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফুতু উস সালাতিন গ্রন্থের রচয়িতাকে? ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন। বরণী, এটা বরণী মানে যে অলবেরুনি বা আলবেরুনি বলা হয়, ওনার কথাই বলা হয়েছে। ইসামি নসরু বতুতা মানে ইবান বতুতা? সঠিক উত্তর হবে আব্দুল মালিক ইসামি। ফুতু উস সালাতিন গ্রন্থের রচয়িতা হচ্ছে আব্দুল মালিক ইসামি। ইনি কিন্তু আমাদের যে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল, তোমরা জানো আলাউদ্দিন হোসেন বাহমন শাহ, ওনার পৃষ্ঠপোষকতায় কিন্তু এই গ্রন্থটা রচনা করেছিলেন। এই গ্রন্থটা আর কি মানে এই যে ভারতে মুসলিম বিজয় সম্পর্কে, মুসলিমদের যে আধিপত্য স্থাপন হয়েছিল সেই সম্পর্কিত একটা গ্রন্থ, এটাও আসতে পারে। আর এটা কি উনি কিন্তু কার পৃষ্ঠপোষকতায় যদি রচনা করেছিলেন এটা আসে, তখন সঠিক উত্তর হবে আলাউদ্দিন হোসেন বাহমন শাহ পৃষ্ঠপোষকতায়, যিনি বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। তো চলো পরের প্রশ্ন, লর্ড উইলিয়াম বেন্টিক কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হয়েছিলেন? 1820, 1825, 1828, 1830? এখন প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু মেনশান করে দেয়নি যে উনি গভর্নর জেনারেল হয়েছিলেন মিন কী জানতে চেয়েছে। এখন উনি কিন্তু ভারতবর্ষে আমাদের বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। এখানে কি জানতে চেয়েছে ঠিক বুঝতে পারিনি, আমি আমার মতো করে উত্তরটা দিয়েছি। তোমাদের যদি কোনোভাবে উত্তরটাকে রেকটিফাই করার প্রয়োজন মনে করো তোমরা করতে পারো এবং কমেন্টও করে জানাতে পারো। লর্ড উইলিয়াম বেন্টিক কিন্তু লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে গভর্নর জেনারেল 1828 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন, এবং 1828 থেকে 1833 সাল অবধি কিন্তু উনি বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত ছিলেন। এবং জানো যে ওনার এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু একটি বিখ্যাত ঘটনা ঘটেছিল, যেটা সতীদাহ প্রথা কিন্তু উনি নিষিদ্ধ করেছিলেন রামমোহন রায়ের সহযোগিতায়, আমাদের সপ্তদশ রেগুলেশন দ্বারা। এছাড়াও অনেক কিছু হয়েছিল ওনার, এতে দেখবে আমাদের যে কলকাতা মেডিকেল কলেজ বলো, ইংরেজি মাধ্যম, এইটা তোমাদের আগেই বলেছি যে ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠা পায়, এগুলো আর কি মেঘলে মিনিট এটার সঙ্গে জড়িত আছে ওনার সাথে, তোমরা চাইলেও দেখে নিতে পারো। আগে দিয়েছি নোট, ওই জন্য দিইনি। 1833 সালে কিন্তু ভারতের গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন। উনি কিন্তু 1828 থেকে 1833 সাল অবধি বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত ছিলেন, এবং 1833 সালে কিন্তু উনি ভারতের প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন। মানে যে পদটা ছিল বাংলার গভর্নর জেনারেল, ওটা পরবর্তীকালে ভারতের গভর্নর জেনারেল এরম হয়। আর কিন্তু যদি কখনো আসে যে লর্ড উইলিয়াম বেন্টিক ভারতের গভর্নর জেনারেল পদে কিংবা ভারতের প্রথম গভর্নর জেনারেল পদে লর্ড উইলিয়াম বেন্টিক কত সালে অধিষ্ঠিত হয়েছিলেন বা নিযুক্ত হয়েছিলেন, তখন হবে 1833 সালে। কত বছর ছিলেন? 1833 থেকে 1835। এবার এখানে যে কটা অপশান আছে, আমার মনে হয়েছে প্রশ্নটা ওরা জানতে চেয়েছিল যে লর্ড উইলিয়াম বেন্টিক কত খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল হয়েছিলেন। ঠিক আছে, তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছে আমাদের লর্ড উইলিয়াম, বাংলার শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক, এবং বাংলার ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে আমাদের লর্ড উইলিয়াম বেন্টিক। ঠিক আছে, দেখো লিখেই দিয়েছি, বাংলার শেষ গভর্নর জেনারেল ও ভারতের প্রথম গভর্নর জেনারেল। চলো পরের প্রশ্ন, চারবাগ নামটি হলো ধর্মীয় চিন্তাবিশেষ, চিকিৎসক, বিজ্ঞানবিদ কিংবা মল্লযোদ্ধা। ঠিক আছে, তাহলে এই মানে চারবাগ দর্শনটা কি? এটা একটা ধর্মমত আর কি। এই সময় দেখবে অনেক রকম, যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আজীবক ধর্মমত ছিল, সেরকমই একটা চারবাগ ধর্মমতের কিন্তু একটা বিকাশ ঘটেছিল। এই যে ধর্মমতের কিন্তু অনেক জায়গায়
মানে এই যে ধর্মমত, এই ধর্মমতের প্রতিষ্ঠাতা কিন্তু কোনো জায়গায় মানে সঠিকভাবে পাওয়া যায় না। অনেকে বলছে যে এই ধর্মমতের প্রবর্তক ছিলেন হচ্ছে অজিত কেশকম্বলী, ঠিক আছে? অজিত কেশকম্বলী হচ্ছে এই চারবাক ধর্মের প্রবর্তক ছিলেন, অনেকে মনে করছে এবং অনেক জায়গায় বলছে যে দার্শনিক বৃহস্পতিকে কিন্তু এই চারবাক ধর্মমতের প্রতিষ্ঠাতা বলছেন। অনেক জায়গায় বলছে দার্শনিক বৃহস্পতিকে, অনেক জায়গায় বলছে কিন্তু অজিত কেশকম্বলীকে। ওই জন্য আমি দিইনি, এটা আসে না যতদূর সম্ভব। যদি তবু নামটা মনে রাখো, একটা নাম অজিত কেশকম্বলী আর একটা হচ্ছে দার্শনিক বৃহস্পতি, ঠিক আছে? মানে এক এক জায়গায় এক এক রকম বলছে এনারা দুজন, আর এক এক জায়গায় বলছে কেউ ঠিক প্রপারভাবে কেউ কিন্তু এটা প্রতিষ্ঠা করেনি আর কি। দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন WBCS 2006-এর প্রশ্ন, ইলতুৎমিশ, বলবন, নাসিরুদ্দিন, কুতুবুদ্দিন। সঠিক উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক 1206 সালে কিন্তু প্রথম আর কি দিল্লি সুলতানি প্রতিষ্ঠা করেন। আসলে কুতুবুদ্দিন আইবক সম্বন্ধে আমি কিন্তু প্রচুর নোট দিয়েছি, চাইলে দেখে নিতে পারো প্রিভিয়াস ইয়ার সেটগুলো। শিবাজির পর সিংহাসনে বসেন WBCS 2006-এর প্রশ্ন, শম্ভুজি, দ্বিতীয় শিবাজি, রাজারাম, তারাবাই। সঠিক উত্তর কিন্তু শম্ভুজি। শম্ভুজি মহারাজ কিন্তু 1681 সালে শিবাজি পর সিংহাসনে বসেছিলেন এবং 1681 থেকে 1689 সাল অবধি কিন্তু উনি মানে সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। অনেক জায়গায় কিন্তু এটা 1681 না দেখে 1680 দেখতে পারো, মানে ওটা আর কি বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে। ওই অ্যারাউন্ড 1680 কিংবা 1681 খ্রিস্টাব্দে উনি কিন্তু সিংহাসন আরোহণ করেছিলেন। এবং শম্ভুজি মহারাজ সম্বন্ধে দেখবে রিসেন্টলি একটা খুব জনপ্রিয় বই বেরিয়েছে, সিনেমা বেরিয়েছে, যেটার নাম ছাবা। এবং শম্ভুজি মহারাজের ভূমিকায় অভিনয় করেছেন কিন্তু আমাদের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এক মিনিট বন্ধুরা, যাই হোক দেখবে কাটরিনা কাইফের হাজব্যান্ড উনি। ওগুলো কিন্তু একটু মনে রাখবে যে ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করেছে অক্ষয় খান্না, আর এই শম্ভুজি মহারাজের ভূমিকায় অভিনয় করেছে যিনি, ওনার নামটা একটু চাইলে তোমরা দেখে নিও, ঠিক আছে? যে যদুর সময় উনি উধম সিংয়ের যে গল্পটা দেখিয়েছিল ওনার চরিত্রে অভিনয় করেছিলেন, একটু দেখে নিও। ভিকি কৌশল, সরি। এই যে শম্ভুজি মহারাজের এগুলো কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। বিশেষ করে দেখবে যে সেন্ট্রালের পরীক্ষায় কিন্তু আসার প্রভূত চান্স আছে। যে ছাবা সম্বন্ধে পুরোটা দেখে নিও। ছাবা ডিরেক্টরকে, এটা কি স্ট্র্যাটেজিকের কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন হয়ে যায়। ছাবা ডিরেক্টরকে, ঠিক আছে, এটা দেখে নিও। আর ছাবার কার গল্প নিয়ে তৈরি করা হয়েছে, মানে আফটার ডেথ অফ শিবাজি মহারাজ তখনকার গল্প নিয়ে করা হয়েছে, শম্ভুজি মহারাজের গল্প নিয়ে। আর শম্ভুজি মহারাজের অ্যাসাসিনেশন অবধি দেখানো হয়েছে, মানে ওনাকে যে হত্যা করা হয়েছিল ব্রুটালিভাবে, সেটা অবধি দেখানো হয়েছে। ওইটাও দেখে নিও। ও শম্ভুজি মহারাজের অভিনয় করেছে ভূমিকায় ভিকি কৌশল, ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করেছে আমাদের অক্ষয় খান্না, ঠিক আছে? এগুলো একটু দেখে নিও। এগুলো স্ট্র্যাটেজিকের প্রশ্ন, আমি এখানে অ্যানালাইজ করে দিলাম যেহেতু পেলাম। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হলো WBCS 2006-এর প্রশ্ন, ত্রিপিটক, পঞ্চপটিকা, অষ্টাঙ্গ মার্গ। সঠিক উত্তর হবে ত্রিপিটক, ঠিক আছে? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ জানো ত্রিপিটক। এবং এই যে অষ্টাঙ্গ মার্গ বা অষ্টাঙ্গিক মার্গও কিন্তু বৌদ্ধদের ধর্মের সঙ্গে রিলেটেড, যে 8টা মত কিন্তু গৌতম বুদ্ধ আর কি বলে গেছিলেন, যেটা আর কি পালন করলে আর কি সব দুঃখ কষ্ট থেকে আর কি মুক্ত হওয়া যায়। এটা অষ্টাঙ্গিক মার্গ, তোমরা আসলে জানো, সৎ চিন্তা, এইগুলো আর কি এরকম 8 রকম আছে। সন্ধ্যাকর আর ত্রিপিটক সম্বন্ধে কিন্তু আগে আরও ডিটেলে নোট দিয়েছি, চাইলে তোমার মিসলেনিয়াস ও ক্লাসিপের হিস্ট্রি সেটগুলো চেক করে নিতে পারো। সন্ধ্যাকর নন্দী হলেন WBCS 2006-এর প্রশ্ন, রামচরিত কাব্যের রচয়িতা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি, দোহা রচয়িতা, চিকিৎসক। সঠিক উত্তর হবে রামচরিত কাব্যের রচয়িতা সন্ধিকর নন্দী, যিনি নিজেকে কলিকালের বাল্মীকি মনে করতেন। এটাও কিন্তু অনেক সময় আসে, কাকে কলিকালের বাল্মীকি বলা হয় বা কে নিজেকে কলিকালের বাল্মীকি বলে মনে করতেন। সঠিক উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। এবং সন্ধ্যাকর নন্দী ছিলেন পাল বংশের একজন, পাল বংশের আর কি সময় সভাকবি ছিলেন। এবং স্পেসিফিক্যালি বললে উনি পাল বংশের একজন অন্যতম জনপ্রিয় রাজা, বা পাল বংশের বলা যায় যে পাল সাম্রাজ্যের তৃতীয় প্রতিষ্ঠাতা রামপালের সভাকবি ছিলেন। হ্যাঁ, এরকমও বলা যায় যে পাল সাম্রাজ্যের তৃতীয় প্রতিষ্ঠাতা রামপালের সভাকবি ছিলেন হচ্ছে সন্ধ্যাকর নন্দী। তৃতীয় পানিপথের যুদ্ধ, দুই পক্ষ ছিল মারাঠা আফগান, ব্রিটিশ রোহিলা, শিখ ও জাট, পাঠানোর সাথে আমি বহুবার দিয়েছি এই প্রশ্নটা। মারাঠা ও আফগান তৃতীয় পানিপথের যুদ্ধ তোমরা জানো 1761 সালে হয়েছিল, যতদূর আমার মনে পড়ছে। আমার তারিখটা এই মুহূর্তে মনে পড়ছে না, তারিখগুলোও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট সালের সঙ্গে। মানে তোমরা যখন এইসব বছরগুলো পড়বে, যে প্রথম পানিপথ, দ্বিতীয় পানিপথ, তৃতীয় পানিপথ, কি যে কোনো রকম যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ, এর সঙ্গে কিন্তু এখন কিন্তু পরীক্ষার যা ট্রেন্ড, ওরা কিন্তু ডেট জানতে চাইছে। মানে তোমরা দেখবে 1761 4 জায়গাতেই দিয়ে দিয়েছে ওর ডেটটা, যতদূর আমার মনে পড়ছে না ঠিক এই মুহূর্তে। 1761 সালে 14ই জানুয়ারি হতে পারে, একবার একটু দেখে নিও,
ঠিক আছে। 1761 সালের 14ই জানুয়ারি, যেমন প্রথম পানিপথের যুদ্ধ যত সম্ভব 1526 খ্রিস্টাব্দের 21শে জুন, আর এটা 1761 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি। তোমরা চেক করে নিও, আমি আগের নোটে দিয়েছি। আর কাদের মধ্যে হয়েছিল? সদাশিব রাও ভাউ ও আহমেদ শাহ দুরানি। ঠিক আছে, যে দুরানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল আহমেদ শাহ, আর মারাঠাদের পক্ষে লড়েছিলেন সদাশিব রাও ভাউ, এবং মারাঠারা কিন্তু বিপুলভাবে পর্যদস্ত হয়েছিল আফগানদের হাতে। সিংহলি মতানুসারে বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল, WBCS 2006-এর প্রশ্ন, 483 খ্রিস্টপূর্বাব্দ, 486 খ্রিস্টপূর্বাব্দ, 543 খ্রিস্টপূর্বাব্দ, 546 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, এখন এইখানে প্রশ্নটা হচ্ছে, দেখবে যে বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল, মানে বুদ্ধের যে মানে উনি যে ওনার যে মৃত্যু, সেই ঘটনাটাকেই পরিনির্বাণ বলে। এখন এইটা কিন্তু দুরকমভাবে হয়, একটা সিংহলি মত অনুসারে আর একটা হচ্ছে নর্মাল মত অনুসারে। সিংহলি মত অনুসারে বলছে 543 খ্রিস্টপূর্বাব্দে অথবা 544 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু ওনার দেহবসান ঘটে। আর নর্মালি যদি দেখো, দেখবে যে 486 থেকে 487, যে কোনো একটা 486 অথবা 487 খ্রিস্টপূর্বাব্দে ওনার দেহবসান ঘটে। কিন্তু সিংহলি মত অনুসারে ওনার কিন্তু যে দেহবসান ঘটেছিল, ওরা বলছে যে 543 খ্রিস্টপূর্বাব্দে বা 544 খ্রিস্টপূর্বাব্দে। এখানে সিংহলি মত অনুসারে এটা জানতে চেয়েছে, দুটোই জেনে নিও, 543 44 এটাও মনে রেখো, 486 87 এটাও মনে রেখো। চলো পরের প্রশ্ন, মহাবলীপুরমের হ্রদ মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন দ্বিতীয় পুলকেশী, দ্বিতীয় নরসিংহ বর্মন, রাজরাজ, রাজেন্দ্র চোল। সঠিক উত্তর হবে কিন্তু প্রথম নরসিংহ বর্মন। এখানে যে কটা অপশানই আছে আমার ঠিক লাগেনি, যে মহাবলীপুরমের যে হ্রদ মন্দিরগুলো এগুলো কিন্তু নির্মাণ হয়েছিল প্রথম নরসিংহ বর্মনের সময়, এবং যদি বলে যে কোন ডাইনাস্টির সময় এটা আর কি প্রতিষ্ঠিত হয়েছিল, তখন হবে পল্লব বংশ, এবং পল্লব বংশের অন্যতম একজন রাজা প্রথম নরসিংহ বর্মনের আমলে কিন্তু এই বিখ্যাত হ্রদ মন্দিরগুলো নির্মাণ হয়। পাঞ্জাবকে ব্রিটিশ রাজ্যভুক্ত করেন, WBCS 2006-এর প্রশ্ন, এলগিন, ডালহৌসি, মিন্টো, মর্লে। লর্ড ডালহৌসি কিন্তু পাঞ্জাবকে ব্রিটিশ রাজ্যভুক্ত করে। দ্বিতীয় শিখ যুদ্ধের পরেই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। এই সম্বন্ধে কিন্তু আগে আমি নোট দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো ক্লার্কশিপ ও মিসলিনিয়াসে প্রিভিয়াসের শেডগুলো, ওই জন্য আর দিইনি, টাইম একটু কম ছিল বন্ধুরা। রেগুলেটিং আইন পাস করেছিল, WBCS 2006-এর প্রশ্ন, বেঙ্গল কাউন্সিল, কোম্পানি সরকার, ব্রিটিশ পার্লামেন্ট, প্রিভি কাউন্সিল। সঠিক উত্তর হবে ব্রিটিশ পার্লামেন্ট। 1773 সালে কিন্তু এই রেগুলেটিং আইন পাস করে, এবং এই প্রশ্নটার সঙ্গে আরেকটা প্রশ্ন আসে, দেখবে পরীক্ষায় দেয়, যে ভারতবর্ষের প্রথম যে সুপ্রিম কোর্ট কোথায় প্রতিষ্ঠা হয়েছিল, এটা একটা প্রশ্ন। কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল, তোমরা জানো। এবং যতদূর সম্ভব প্রথম বিচারক ছিল এলিজা এমপে, যতদূর আমার মনে পড়ছে নামটা। আর কোন অ্যাক্ট অনুযায়ী প্রথম সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয় যদি আসে, তখন হবে এই যে রেগুলেটিং অ্যাক্ট দেখছো, এই রেগুলেটিং অ্যাক্ট দ্বারাই কিন্তু ভারতবর্ষে কিন্তু প্রথম সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয় কলকাতাতে 1774 সালে। ঠিক আছে, 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী 1774 সালে প্রথম সুপ্রিম কোর্টের আর কি প্রতিষ্ঠা হয়। সিন্ধু সভ্যতাকে বলা হয়, WBCS 2006-এর প্রশ্ন, শহর ভিত্তিক, গ্রাম ভিত্তিক, প্রস্তরযুগীয়, লৌহযুগীয়। সঠিক উত্তর হলো শহর ভিত্তিক। ঠিক আছে, সিন্ধু সভ্যতা কিন্তু একটা নগর কেন্দ্রিক বা শহর ভিত্তিক একটা সভ্যতা ছিল, খুবই উন্নত সভ্যতা ছিল, তোমরা জানো। রাজতরঙ্গিনীর লেখক হলেন, WBCS 2006-এর প্রশ্ন, ললিতাদিত্য, কলহন, ভেঙ্কটেশ, খন্দকার, নন্দী। সঠিক উত্তর কলহন। সঙ্গে বলার কিছু নেই, বহুবার কিন্তু এই প্রশ্নটা রিপিট হয়েছে। ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল? মানে ইংরেজ শাসিত যে ভারতবর্ষ ছিল, সেই সময় কিন্তু ভারতের রাজধানী ছিল কলকাতা, তোমরা জানো। কত সাল পর্যন্ত ছিল? সঠিক উত্তর হবে 1911 সাল অবধি। 1911 সাল অবধি কলকাতা কিন্তু ভারতের রাজধানী ছিল। তারপর তোমরা জানো 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, এবং 1911 সালে কিন্তু যখন আবার ধরো বঙ্গভঙ্গটাকে রদ হয়ে যাচ্ছে, আবার দুটো বাংলাকে একত্র করা হচ্ছে, তখন কিন্তু দুটো ঘটনা হয়েছিল, দুটো বাংলাকে একত্রিত করা হয়েছিল, কিন্তু রাজধানী কিন্তু কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত করা হয়েছিল। চলো পরের প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ ছিলেন আব্দুল লোহানি, হিমু, জয়চাঁদ, দৌলত খাঁ। সঠিক উত্তর হচ্ছে হিমু। ঠিক আছে, দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ ছিলেন হিমু। আর এই যুদ্ধটা কত সালে সংগঠিত হয়েছিল? 1556 সালে। এবং দেখো সালটা কিন্তু একটু মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। আর ওইটাও দেখে নিও, তৃতীয় পানিপথের যুদ্ধের সালটা। আর এটা হয়েছিল 5ই নভেম্বর। ঠিক আছে, 1556 সালের 5ই নভেম্বর। কাদের মধ্যে হয়েছিল? হিমু ও আকবরের মধ্যে। ও স্পেসিফিক্যালি যদি বলি আমি, আদিল শাহ সুরির প্রধানমন্ত্রী ছিলেন হিমু, এবং আকবরের মধ্যে কিন্তু এই যুদ্ধ হয়। আদিল শাহ সুরির প্রধানমন্ত্রী হিমু ও আকবরের মধ্যে।
চলো পরের প্রশ্ন, মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন। অক্টোবর 1946, নভেম্বর 1946, ডিসেম্বর 1946, জানুয়ারি 1947। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অন্তর্বর্তী সরকার মানে ইন্ট্রিম গভর্নমেন্ট, ঠিক আছে। ইন্ট্রিম গভর্নমেন্ট একটা জানো, যতদিন মানে ভারতের স্বাধীনতার আগে অবধি আর কি এটা একটা ছিল, মানে দেশ ভাগ ও স্বাধীনতার আগে অবধি সরকারটা চলছিল। অক্টোবর 1946 সালে কিন্তু এই মুসলিম লীগ কিন্তু অন্তর্বর্তী সরকারে যোগদান করে। এবং যদি স্পেসিফিক্যালি বলি, 1946 সালের 26শে অক্টোবর কিন্তু মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে। প্রথমে করেনি, পরে কিন্তু যোগদান করেছিল। আচ্ছা, এই সম্বন্ধে ডিটেলে নোট দেখে নাও। 1926 সালের প্রথম এইগুলো, এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো সবকটা যে নোট দেখছি অল আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। যদি বলে যে এই যে ইন্টিম গভর্নমেন্ট মানে স্থাপন করা হবে অবিভক্ত তথা পরাধীন ভারতে, এইটা ঘোষণা কবে করা হয়, তখন সঠিক উত্তর হচ্ছে 1946 সালের 25শে আগস্ট প্রথম অন্তর্বর্তী সরকারের ঘোষণা করা হয়। যেটা ইন্টিম গভর্নমেন্ট বিল্ড হবে বা অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, এটা ঘোষণা করা হচ্ছে 1946 সালের 25শে আগস্ট, ঠিক আছে। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে কত সালে, এবং অনেক সময় হয়তো ডেটটাও জানতে চাওয়া হতে পারে, এই 1946 সালে কোন তারিখে ঘোষণা করা হয় যে ইন্টিম গভর্নমেন্টের স্থাপন করা হবে। তখন হবে 1946 সালের 25শে আগস্ট কিন্তু ইন্টিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকারের ঘোষণা করা হয়। এবং এইটা ফলপ্রসূ হচ্ছে কবে, মানে এটা ফলপ্রসূ হচ্ছে মানে গঠন করা হচ্ছে সরকারটাকে 1946 সালের 2রা সেপ্টেম্বর কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। 1946 সালের 2রা সেপ্টেম্বর কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, ঠিক আছে। আর 25শে আগস্ট কিন্তু অন্তর্বর্তী সরকারের ঘোষণা করা হয়। আর এই যে অন্তর্বর্তী সরকারের উপসভাপতি ও প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন জওহরলাল নেহরু। তোমরা দেখবে, চাইলে দেখে নিতে পারো, মানে অনেকে দেখবে এই যে অন্তর্বর্তী সরকারটা গঠন করা হয়েছিল, এখানে কিন্তু বিভিন্ন পদে অনেকজন ছিলেন। দেখবেন যে রাজেন্দ্র প্রসাদ, তারপরে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল, বিভিন্ন পদে ছিল, চাইলে দেখে নিতে পারো। কিন্তু আসে কিন্তু এটাই ভাইস প্রেসিডেন্ট আসতে পারে যে কে ভাইস প্রেসিডেন্ট অথবা কে ওই অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছিলেন, ভাইস প্রেসিডেন্ট এই হিসাবেই দেবে। সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু। কত সালে গঠন করা হয়? 1946 সালে 2রা সেপ্টেম্বর। ঘোষণা কবে করা হয় এটা কিন্তু ভালো করে মনে রেখো, এটা কিন্তু ছাত্রছাত্রীরা পড়ে না, সবাই জানে কিন্তু এই শুধু 1946টা মনে রাখে তাহলে হবে না। 1946 সালে 2রা সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের গঠন করা হয়। আর 1946 সালের 25শে আগস্ট কিন্তু এটা ঘোষণা করা হয়েছিল, আর গঠন হয়েছিল 2রা সেপ্টেম্বর। আর মুসলিম লীগ কবে জয়েন করছে? 1946 সালের 26শে অক্টোবর কিন্তু মুসলিম লীগ ইন্টিম গভর্নমেন্টে কিন্তু জয়েন করেছিল বা অন্তর্বর্তী সরকারে জয়েন করেছিল আর কি। বাবরনামার রচয়িতা হলেন ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন। আবুল ফজল ফিরদৌসি আফিফ বাবর। সঠিক উত্তর হচ্ছে বাবর। আর বাবরনামা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি, মানে এটাও আসে অনেক সময় পরীক্ষায় যে বাবরনামা কি বিভিন্নভাবে দিয়ে দিতে পারে, ওটা হচ্ছে আত্মজীবনী, ঠিক আছে, মানে অটোবায়োগ্রাফি, ঠিক আছে। এটা আমার লেখা হয়নি, বাবরনামা ইজ অ্যান অটোবায়োগ্রাফি, ঠিক আছে। আর এটা কোন ভাষায় রচনা করা হয়েছিল? তুর্কি ভাষায় রচনা করা হয়েছিল। আর এটা যদি আরও ডিটেলে জানতে চাওয়া হয়, চাকতাই তুর্ক ভাষাকে তুর্কি ভাষাই বলে। তোমরা ভালো করে জেনে রাখো, দুটোই জেনে রাখো। অনেক এটা কিন্তু আসে পরীক্ষায় যে বাবরনামা কি, এটা একটা আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি, কোন ভাষায় রচিত? তুর্কি ভাষায় রচিত বা চাকতাই তুর্ক ভাষায় রচিত। চাকতাই তুর্ক ভাষাকেই কিন্তু তুর্কি বলে, মানে আরও অনেক কিছু বলে। তোমার দুটো নাম মনে রাখো, চাকতাই তুর্ক বা তুর্কি। আর কে রচনা করেছিলেন? বাবর। নরসিংহ সালুপ কোথাকার শাসনকর্তা ছিলেন? ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন। চন্দ্রগিরি, উদয়নগর, কঙ্কন, বরিশা। সঠিক উত্তর হচ্ছে চন্দ্রগিরি। আর যদি এইভাবেও আসে অনেক সময় যে নরসিংহ সালুপ কোথাকার শাসনকর্তা ছিলেন, দেখবে যে বিভিন্ন রকম 4টে অপশনের সাথে বিজয়নগর সাম্রাজ্য আছে, সেটাও হতে পারে। এখন তোমাদের আমি বলেইছি বিজয়নগর সাম্রাজ্যে প্রথমে সঙ্গম বংশ, তারপর শালুপ বংশ, তারপর তুলুপ বংশ, সর্বশেষ হচ্ছে আরবিডু বংশ, ঠিক আছে। সঙ্গম, শালুপ, তুলুপ, আরবিডু, ঠিক আছে। আর এই যে নরসিংহ সালুপ, ইনি কিন্তু শালুপ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তোমাদের আগে পড়িয়েও দিয়েছি। আর উনি কিন্তু চন্দ্রগিরির একজন শাসককর্তা ছিলেন, পরে কিন্তু উনি এই শালুপ বংশের প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে? ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন। 1900 সালে, 1902 সালে, 1905 সালে, 1907 সালে। সঠিক উত্তর হচ্ছে 1905 সালের 16ই অক্টোবর। ডেটটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মনে রেখো। 1905 সালের 16ই অক্টোবর কিন্তু প্রথম বাংলা ভাগ হয়। এই সম্বন্ধে আগেও নোট দিয়েছি, আবার দিয়ে দিচ্ছি। বঙ্গভঙ্গের ঘোষণা করা হয় 19শে জুলাই
1905 সালে। যদি বলে যে বঙ্গভঙ্গের ঘোষণা করা হয়, দেখবে এই টাইপের একটা প্রশ্ন আমার যতদূর মনে পড়ছে ক্লার্কশিপে ছিল। ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির শেডগুলো চেক করো। বঙ্গভঙ্গের ঘোষণা করা হয় 19 জুলাই 1905 সালে, এবং এটা কার্যকরী হচ্ছে 1905 সালের 16ই অক্টোবর। দুটো ডেটই ভালো করে মনে রাখবে। 1905 সালের 19 জুলাই ঘোষণা করা হয় যে বঙ্গ মানে তৎকালীন যে বাংলা দুটো ভাগে বিভক্ত হবে, এবং 16ই অক্টোবর 1905 সালে কিন্তু এটা কার্যকরী হয়, মানে বঙ্গভঙ্গ হয়। আর এই যে রিজলের নোট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে রিজলের নোট অনেক সময় জানতে চাওয়া হয় রিজলের নোট কিসের সঙ্গে জড়িত, 4টে ঘটনা দিল। ধরো সঠিক উত্তর হবে রিজলের নোট কিন্তু বঙ্গভঙ্গের সঙ্গে জড়িত, ঠিক আছে, বঙ্গভঙ্গের সঙ্গে জড়িত। এবং এর যে খসড়াটা, এই যে বঙ্গভঙ্গ হবে, এই খসড়াটা কিন্তু রচনা করেছিলেন এই যে অ্যান্ড্রু ফ্রেজার, তৎকালীন বাংলার যে লেফটেন্যান্ট গভর্নর বা ছোটো লাট ছিলেন, লেফটেন্যান্ট গভর্নর বা ছোটো লাট ছিলেন উনি। এই অ্যান্ড্রু ফ্রেজার কিন্তু এই খসড়াটা রচনা করেছিলেন। এটা অনেক সময় আসে যে বঙ্গভঙ্গের খসড়াটা কে রচনা করেছিলেন, অ্যান্ড্রু ফ্রেজার। এবং যেটাই তখন এই রিজলে কিন্তু স্বরাষ্ট্র সচিব ছিলেন, তার স্বাক্ষর পরে কিন্তু এটা কার্যকরী হয়। তাই রিজলের নোট কিন্তু বঙ্গভঙ্গের সঙ্গে জড়িত। আর এই সময় ভাইসরয় বা বড় লাট ছিলেন লর্ড কার্জন, আর এই সময় বাংলার ছোটো লাট ছিলেন লেফটেন্যান্ট গভর্নর ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার। আচ্ছা, এবারে বাংলাটা তো ভাগ হলো, তৎকালীন যে বাংলা দুভাগে ভাগ হলো। একটা হলো যে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ, মানে ওই যে আসাম, পার্বত্য ত্রিপুরা, পার্বত্য ত্রিপুরা, চট্টগ্রাম, এই আর বাংলাদেশের অঞ্চলগুলোকে নিয়ে একটা নতুন বাংলার প্রদেশ সৃষ্টি হলো, যেটা হচ্ছে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ, যার রাজধানী হলো ঢাকা, এবং যার ছোটো লাট বা লেফটেন্যান্ট গভর্নর হলো ব্যামফিল্ড ফুলার, ঠিক আছে, যার ছোটো লাট হলেন ব্যামফিল্ড ফুলার। আর এই যে আরেকটা বাংলা যেটা মূল বাংলা, সেটা হলো পশ্চিমবঙ্গ, বিহার ও বাংলা উড়িষ্যা, বা তখন নাম ছিল উড়িষ্যা, তোমরা জানো। এটা পরবর্তীকালে এটা আবার কনস্টিটিউশনের প্রশ্ন চলে আসছে, অ্যামেন্ডমেন্ট দ্বারা চেঞ্জ হয়েছে নামগুলো। ওটা আমি উড়িষ্যায় লিখে ফেলেছি, উড়িষ্যা লেখা উচিত ছিল, তখন উড়িষ্যা ছিল, হর্ষও ছিল আর কি। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা নিয়ে হয় মূল বাংলা প্রদেশ, যার রাজধানী হয় কিন্তু কলকাতা। আর এই যে মূল বাংলা প্রদেশের ছোটো লাট ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার, আর যে নতুন বাংলা প্রদেশ পূর্ব বাংলা ও আসাম প্রদেশ যেটা গঠন করা হয়েছিল, তার ছোটো লাট ছিলেন ব্যামফিল্ড ফুলার। খুব ভালো করে মনে রাখবে কিন্তু। নতুন যে বাংলা প্রদেশ পূর্ব বাংলা ও আসাম, এটাও আসতে পারে যে নতুন বাংলা প্রদেশের নাম কি ছিল, পূর্ব বাংলা ও আসাম প্রদেশ, যার ছোটো লাট হলেন ব্যামফিল্ড ফুলার। আর মূল বাংলা প্রদেশ কি নিয়ে গঠিত হয়েছিল, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, যার রাজধানী হলো কলকাতা, ছোটো লাট হলেন অ্যান্ড্রু ফ্রেজার, আর ওটার রাজধানী হলো ঢাকা, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগেও নোটগুলো দিয়েছিলাম, আরেকবার দিয়ে দিলাম, অনেকদিন আগে দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ, ওখান থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে। আমার সাধ্যমতো আমি তোমাদের অ্যানালাইসিস করে দিলাম, এবং তোমরাও নিজেদের মতো করে আরও যদি পারো তো ওখান থেকে আরও ডেটা কালেক্ট করো। প্রথম পানিপথের যুদ্ধ ঘটেছিল কত সালে, WBCS 2006-এর প্রশ্ন। 1500, 1510, 1520, 1526। 1526 সালের 21শে এপ্রিল, সরি তখন আমি বলছিলাম 21শে জুন বলছিলাম, ওটা ভুল বললাম, মানে ওটা 21শে জুন নয়, ওটা হচ্ছে আমি আসল কথা আপনার পলাশির যুদ্ধটা আমি ভেবে ফেলেছিলাম, যেটা 1757 সালের 23শে জুন মনে হয় পলাশির যুদ্ধ হয়েছিল। ওটাখানি মানে অনেক কিছু মাথায় থাকে তো, এটা ভুল বলে ফেলেছি। হ্যাঁ, প্রথমে 1526 সালের 21শে এপ্রিল কিন্তু প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল, তোমরা জানো, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। ইব্রাহিম লোদি তো হেরে গেছিলো, তোমরা জানো। দোকানি মুদ্রা কে চালু করেছিলেন, বলবন, ইলতুতমিশ, রাজিয়া, মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক নিয়ে কিন্তু বহু নোট দেওয়া যায়, আমি আগেও দিয়েছি, শর্টসও ছেড়েছি, চাইলে দেখে নিতে পারো। দোকানি মুদ্রা চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন আইন বলে রানী ভিক্টোরিয়া কিন্তু ভারত সম্রাজ্ঞী হয়, কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন, WBCS 2006-এর প্রশ্ন। রয়্যাল টাইটেল আইন 1876, 1858 সালের আইন, 1861 সালের কাউন্সিল আইন, 1872 সালের আইন। সঠিক উত্তর হচ্ছে 1858 সালের ভারত শাসন আইন বা দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এই যে মানে জানো তোমাদের বিভিন্ন আর কি অ্যাক্ট তোমাদের ওই সময় ছিল, যে 1861 সালের ভারত ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1858 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এরকম তোমরা জানো। এবং তোমাদের যে 1935 খ্রিস্টাব্দের যে তোমাদের ভারত শাসন আইন, এইটা আগেও পড়িয়েছি, কিংবা আমাদের যে 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড আইন বা ভারত শাসন আইন, এগুলো সবকটাই গুরুত্বপূর্ণ, চাইলে তোমরা দেখে নিতে পারো। তাহলে এই কোন আইন বলে, মানে এর আগে আর কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার সাথে কিন্তু এই মানে ব্রিটিশরা একসঙ্গে কিন্তু আর কি মানে শাসন ব্যাপারটা দেখতো। এইটার বলে কিন্তু পুরোপুরি রানী ভিক্টোরিয়া কিন্তু পুরোপুরি মানে ইস্ট ইন্ডিয়া হাতে থেকে সরে যায়, রানী ভিক্টোরিয়ার হাতেই কিন্তু পুরোপুরি মানে ভারত সাম্রাজ্যের হাতে পুরোপুরি ক্ষমতা চলে যায়। তাহলে কোন আইনের বলে, 1858 সালের ভারত শাসন আইন বা দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 সালের আইনের বলে।
এবং এই আইনের বলে কিন্তু অনেক কিছুই হয়েছিল, যেমন অনেক সময় প্রশ্ন আসে যে ভারত সচিব, তোমরা জানবে যে একটু আগে বলছিলাম ওই যে রিজলে যার স্বাক্ষরের পরে বঙ্গভঙ্গটা আর কি কার্যকরী হয়, ওই যে ভারত সচিব পদটা কোন আইন দ্বারা আর কি ভারতে ইন্ট্রোডিউস হয়, তখন সঠিক উত্তর হবে ওই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, এই অ্যাক্ট দ্বারা কিন্তু ওই ভারত সচিব পদটা কিন্তু ইন্ট্রোডিউস হয়েছিল ভারতবর্ষে। ঠিক আছে, আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে বিচার করুন, একথা কে বলেছিলেন? WBCS 2006-এর প্রশ্ন। লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড লিটন, লর্ড হান্টার। সঠিক উত্তর হচ্ছে লর্ড রিপন এটা বলেছিলেন। আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে বিচার করুন। আচ্ছা, স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাস করেন? ইংলিশে নামটা জেনে রাখো, আর নাহলে অসুবিধা হয়ে যাবে। লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাস করেন বা লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট কে পাস করেন? সঠিক উত্তর হবে লর্ড মেয়ো, লর্ড রিপন, লর্ড বেন্টিক, লর্ড ডাফরিন। সঠিক উত্তর হচ্ছে লর্ড রিপন। 1882 সালে কিন্তু এই লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট কিন্তু বা স্থানীয় স্বায়ত্তশাসন আইনের প্রতিষ্ঠা করেন। কত সালে? এটাও আসতে পারে। স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রতিষ্ঠা হয় 1882 সালে, এবং ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয় লর্ড রিপনকে। ঠিক আছে, মানে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয়? ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয় লর্ড রিপনকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? ডিরোজিও, মহাত্মা গান্ধী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাজা রামমোহন রায়। সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়কে কিন্তু আধুনিক ভারতের প্রবক্তা বলা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সোজা প্রশ্ন, বহুবার রিপিট হয়েছে। আচ্ছা, এটা একটুখানি দেখে নাও, একটু কনফিউজিং আছে, তাও ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি। মারহাট্টা বা মাহরাত্তা প্রকাশিত হয়, এটা একটা জার্নাল বা পেপার, ম্যাগাজিনও বলতে পারো। WBCS 2006-এর প্রশ্ন। 1893, 1896, 1897, 1885। আমার সবকটাই ভুল লেগেছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। সঠিক উত্তর হবে 1881 সালে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল, এবং এটা প্রকাশ করেছিলেন কে? বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, তোমরা জানো বাল গঙ্গাধর তিলক সম্বন্ধে বহু নোট দিয়েছি বিভিন্নভাবে, এবং এর ভাষা ছিল ইংরেজি। তোমরা জানো যে বাল গঙ্গাধর তিলক, তোমরা পড়ে থাকবে যে দুটো পত্রিকা প্রকাশ করেছিলেন, একটা হচ্ছে কেশরী যেটা মারাঠি ভাষায় প্রকাশ করেছিলেন, আর একটা হচ্ছে মারাঠি যেটা ইংরেজি ভাষায় প্রকাশ করেছিলেন। একটা কেশরী যেটা কিন্তু মারাঠা ভাষায় প্রকাশ করেছিলেন, আর যেটা মারাঠা সেটা কিন্তু ইংরেজি ভাষায় প্রকাশ করেছিলেন। এবার এই যে মারাঠা আর দুটোই কিন্তু 1881 সালেরই, 1881 সালে প্রকাশিত হয়। ডেটটা আমার ঠিক এই মুহূর্তে 2 জানুয়ারি এরকম টাইম পিরিয়ডে আর কি প্রকাশ করেছিলেন। আর ওই যে মারাঠা, ওটা কিন্তু মারাঠা তোমরা পড়ে গেছো, তোমরা এতদিন পড়েছো যে বাল গঙ্গাধর তিলক মারাঠা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। এখন এখানে পড়ছো মারহাট্টা বা দিয়ে দিল মাহরাত্তা, মানে এগুলো আর কিছুই নয়, এগুলো হচ্ছে ছাত্রদের পুরোপুরি কনফিউজ করার জন্য ওরা দেয়। ঠিক আছে, তোমরা আর কি ওই মারাঠা নামটাই মনে রাখবে। মারাঠা পত্রিকাটা প্রকাশ করেছিলেন ইংরেজি ভাষায়, যে ছোটো থেকে আমরা দেখবে যে আমরা কমন বইগুলো পড়ে থাকি, কমন বইগুলোতে কিন্তু এইভাবে দেওয়া থাকে। কেশরী পত্রিকাটা প্রকাশ হয়েছে মারাঠা ভাষায়, আর মারাঠা পত্রিকাটা প্রকাশ হয়েছে কেশরী ভাষায়। কিন্তু ডিটেলে যদি বলো মারহাট্টা বা মাহরাত্তা। ঠিক আছে, আর ওই মারাঠি দিলেও মারাঠিও তোমরা ওটাও মনে রেখে তোমরা আর কি উত্তরটা দেবে। আচ্ছা চলো, আজকের এই পর্যন্ত বন্ধুরা। খুব তাড়াতাড়ি WBCS 2006 আর হিস্ট্রির কিছু প্রশ্ন রইলো, তার সঙ্গে 2017 অ্যাড করে আমি আর একটা সেট নিয়ে আসবো। ততক্ষণ গুড ডে অ্যান্ড গুড বাই, ভালো দেখো।